এত বছর পর নিজের রুমটা আশ্চর্যজনিত নয়নে দেখছে আবির, সেই পরিচিত গ্রান যেখানে সে নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিল, যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত। আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, কেউ যাতে না বুঝতে পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালারের টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়েল নিয়ে মাথার চুল মুছতে মুছতে। খাটে বসে আছে তানভীর, লাগেজ নিয়ে এসে রুমে বসে আছে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞাসা করছে, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি হেসে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? আবিরের চক্ষুদ্বয় উদ্বেগ স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন, কী করবো বলো? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানভীর ভাইয়ের আপত্তিকর সুরে বুঝতে পেরে আর কিছু বলল না, শুধু জিজ্ঞাসা করে, বিকালে কি বের হবে? আবির উপর নিচ মাথা নেড়ে হাসূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোণায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গাউন ড্রেস, একটা গর্জিয়াস কাজের 3 পিস। ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই তার চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলোর উপরে ছোট্ট একটা চিরকুট লেখা, অ্যাডমিশনের পরে পড়বি। তার সাথে একটা ছোট্ট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটোবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা iPhone 13 Pro Max মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষুদ্বয় চড়ক গাছ হয়ে যায়। অনেক দিন যাবৎ মনের কোণে সুপ্ত ছিল একটা আইফোন কেনার ইচ্ছে, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের জন্য কলেজ, প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল। তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে, সিমটাও ছিল তানভীরের। বাসার মানুষের বাহিরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে, এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইয়েরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর মেঘকে একটু বেশিই শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া, পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা? অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত ভুল করেছে এবং মস্ত কোনো অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে। এ যেন মেঘ না চাইতে জল। আনমনে ভাবছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই। এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। আদি বলল, ভাইয়া তোমায় খেতে ডাকছে। আবির বলল, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকাল 4টা বাজে, সবার খাওয়া শেষ অনেক আগে। মালিহা খান বসেছিলেন ছেলের জন্য। ছেলে ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞাসা করছেন, কোথাও যাবি? আবির বলল, হ্যাঁ, একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটোবেলায় যা যা পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব হয়েছে খেয়ে উঠেছে। এরই মধ্যে তানভীর হাজির হয়েছে। ভাইয়া, রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? আবির বলল, এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বললেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। আবির বলল, গাড়ি লাগবে না আম্মু। 2 ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর মধ্যে সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই। তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে, কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এসব কিছু দেখায় যেন তার একমাত্র কাজ। কিন্তু মিমার আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখ ব্যবহার? তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত এবং স্বাধীন থাকে। তানভীর বাসায় না থাকলে 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট দুইটা তাই করে। মেঘ আবিরের
মেঘকে এখনও দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে ঢুকেছিল, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছোটাছুটি শেষ হয়ে গেল বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ করা দেখে। আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞাসা করলেন, আবির কোথায়? মালিহা খান উত্তরে বললেন, ও তো তানবীরকে নিয়ে বের হলো, কি যেন একটা কাজ আছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমদ খান। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিংয়ের সাথে কুলাতে পারছি না, প্রাইভেটগুলোতেও অনেক এগিয়ে গেছে। আলী আহমদ খান বলল, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো, কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি, তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানবীর তো আমার কোনো কথা শুনে না, আর তোমার আব্বুরও কোনো কথা শুনে না। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে, পড়াশোনার গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করে ভালো মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমদ খান জিজ্ঞাসা করলেন। এবার উত্তরটা মিম দিল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। 3 ভাই বোন কোনো কথা না বলে 3 দিকে যার যার রুমে চলে যায়। রাত 9টা। বাড়িতে ঢুকে আবির আর তানবীর খাবার টেবিলে খেতে বসেছেন 3 ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘর থেকে 3 যা খাবার রেডি করছেন। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল, সাদা শার্টের 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা 1 টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবল খানের। কী রে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান। কি হয়েছে আবির? বুকের ভিতর ছ্যাদ করে উঠেছে। একমাত্র ছেলে শরীরে আচরও মা সহ্য করতে পারেন না। আবির বলল, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলে, খাবি না? না আব্বু, বিকালে খেয়েছি, খিদে নেই, এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখে মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানবীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবল খান তানবীরের উদ্দেশ্যে বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? তানবীর বলল, চাচ্চু আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনও দেখেইনি তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়েও ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। আলী আহমদ খান গম্ভীর স্বরে তানবীরকে বললেন, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি, তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতি যেন না জড়ায়। আর এটাও বলে দিও তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমার ব্যবসার হাল ধরার জন্য। তানভীর বলল, আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার। আলী আহমদ খান বললেন, থাক, আমাকে কিছু বুঝাতে হবে না, কোনটা মারপিটের কাটা কোনটা কেটে যাওয়া তা আমি বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছে নিয়েছো, অন্তত তাকে বুঝাও সে যেন এসবে না জড়ায়। তানভীর বলল, জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, তুই চুপচাপ খা। ইকবল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আবির কেন মারামারি করবে? এত বছর বাহিরে ছিল ছেলেটা, ওর এখানে কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাইয়া তো দেখা যাচ্ছে পুরাই হিটলার।